বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ড্রিম লার্নিং এ। বন্ধুরা আজ ট্যালি ERP9 এর চ্যাপ্টার 6 ভিডিও। আর চ্যাপ্টার 6 ভিডিওতে আমরা জানবো হোয়াট ইজ কম্পোজিশন এন্ড রেগুলার স্কিম, মানে কম্পোজিশন এবং রেগুলার স্কিম কি। আর জানবো ডিফারেন্স বিটুইন কম্পোজিশন এন্ড রেগুলার স্কিম, মানে কম্পোজিশন এবং রেগুলার স্কিমের মধ্যে পার্থক্য কি কি আছে। বন্ধুরা আগের দুটো ভিডিওতে মানে চ্যাপ্টার 4 এ আমরা জিএসটি সম্বন্ধে সবকিছু জেনেছি এবং চ্যাপ্টার 5 এ আমরা জিএসটি রেজিস্ট্রেশন সম্বন্ধে সবকিছু ডিটেলসে জেনেছি। আশা করি আপনারা ওই দুটো ভিডিও বা চ্যাপ্টার খুব ভালো করে দেখে নিয়েছেন। যেহেতু আমরা ট্যালি ERP9 এর কমপ্লিট কোর্স করছি, তাই সবকিছু ডিটেলসে জানতে হবে। আমার সব ভিডিও চ্যাপ্টার ওয়াইজ স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে ট্যালি ERP9 খুব সহজেই শিখে যাবেন। তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা জিএসটি রেজিস্ট্রেশন করতে গেলে দু রকমের স্কিম আছে, একটা হলো কম্পোজিশন আর একটা হলো রেগুলার। এই দুটো স্কিমের মধ্যে যে কোনো একটি স্কিমে আপনার ব্যবসা বা আপনার ফার্মকে রেজিস্ট্রেশন করাতে হবে। আর তার জন্য আমাদের জানতে হবে কম্পোজিশন আর রেগুলার স্কিমের মধ্যে কি কি পার্থক্য আছে। তো ফার্স্ট, সাইজ অফ বিজনেস, মানে ব্যবসার আকার অনুযায়ী কম্পোজিশন স্কিম ছোট ব্যবসার জন্য খুবই হেল্পফুল, আর রেগুলার স্কিম বড় ব্যবসার জন্য খুবই হেল্পফুল। সেকেন্ড, টার্নওভার, মানে এক বছরের সেলস। যদি কোনো ফার্মের বা ব্যবসার এক বছরের সেলস 1.5 কোটি টাকার কম হয়, সেক্ষেত্রে সেই ফার্মকে বা ব্যবসাকে কম্পোজিশন স্কিমে রেজিস্ট্রেশন করা হয়। আর যদি কোনো ফার্মের বা ব্যবসার এক বছরের সেলস 1.5 কোটি টাকার উপরে বা বেশি হয়, সেক্ষেত্রে সেই ফার্মকে রেগুলার স্কিমে রেজিস্ট্রেশন করা হয়। কিন্তু যদি কোনো ফার্ম বা ব্যবসার এক বছরের সেলস 1.5 কোটি টাকার নিচে হয় এবং সেই ফার্ম যদি চায়, তাহলে ওই ফার্ম রেগুলার স্কিমে রেজিস্ট্রেশন করতে পারে। এক কথায় বলা যায় রেগুলার স্কিমে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে। কিন্তু কোনো ফার্ম বা ব্যবসার এক বছরের সেলস যদি 1.5 কোটি টাকার বেশি হয়, তাহলে তাকে অবশ্যই রেগুলার স্কিমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নেক্সট, জিএসটি রিটার্ন। কম্পোজিশন স্কিমে কোনো ফার্ম বা ব্যবসাকে 3 মাসে একবার রিটার্ন জমা করতে হয়, যাকে বলা হয় CMP 08। আর রেগুলার স্কিমে কোনো ফার্ম বা ব্যবসাকে 1 মাসে একবার রিটার্ন জমা করতে হয়, যাকে বলা হয় GSTR 3B। এরপর নেক্সট, ট্যাক্স। কম্পোজিশন স্কিমে ট্যাক্স রেট খুবই কম। টোটাল সেলসের 1%, 2%, 5% ট্যাক্স দিতে হয় 3 মাসে একবার। যদি আপনার বিজনেস বা ফার্ম ট্রেডার্স হয় এবং যদি 3 মাসে 5 লাখ টাকার সেলস করেন, সেক্ষেত্রে সেলসের 1% মানে 5,000 টাকার ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হবে। আর আপনার ফার্ম যদি ম্যানুফ্যাকচারিং ফার্ম হয় এবং 3 মাসের সেলস যদি 5 লাখ টাকা হয়, সেক্ষেত্রে সেলসের 2% মানে 10,000 টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। আর আপনার যদি রেস্টুরেন্ট ব্যবসা হয় এবং 3 মাসের সেলস যদি 5 লাখ টাকা হয়, সেক্ষেত্রে সেলসের 5% মানে 25,000 টাকা ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হবে। আর রেগুলার স্কিমে ধরুন আপনি 5 লাখ টাকার মাল কিনলেন এবং 5 লাখ টাকার মালে 90,000 টাকা ট্যাক্স গভর্নমেন্টকে দিয়ে কিনেছেন এবং সেই 5 লাখ টাকার মালটা আপনি এক মাসের মধ্যে কিছু লাভ রেখে 6 লাখ টাকায় বিক্রি করলেন এবং 6 লাখ টাকার মালে আপনি কাস্টমারের কাছে 1,08,000 টাকার ট্যাক্স কালেক্ট করলেন। তো এখানে আপনি 90,000 টাকার ট্যাক্স দিয়ে মালটাকে কিনেছিলেন এবং আপনি কাস্টমারের থেকে 1,08,000 টাকার ট্যাক্স নিয়েছেন। সেক্ষেত্রে যে এক্সট্রা ট্যাক্স আপনি প্রফিট করলেন মানে 18,000 টাকা, ওই 18,000 টাকা এক্সট্রা ট্যাক্সটা আপনাকে সরকারের খাতায় জমা করতে হবে।
এবার চলে যায় নেক্সট এক্সাম্পলে। ধরুন আপনি 5 লাখ টাকার মাল কিনলেন 90,000 টাকার ট্যাক্স দিয়ে, এবং এক মাসে আপনি হয়তো 3 লাখ টাকার মাল বিক্রি করলেন, এবং ওই 3 লাখ টাকার মালে কাস্টমারের কাছে ট্যাক্স নিলেন 54,000 টাকা। সেক্ষেত্রে কোনো ট্যাক্স আপনাকে আর দিতে হবে না সরকারকে, কেননা আপনি অলরেডি 90,000 টাকার ট্যাক্স দিয়ে মালটা কিনেছিলেন। এখানে অনলি একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি অলরেডি 90,000 টাকার ট্যাক্স গভর্নমেন্টকে দিয়ে মালটা কিনেছেন, আর যখন আপনি মাল বিক্রি করে কাস্টমারের থেকে 90,000 টাকার বেশি ট্যাক্স কালেক্ট করবেন, সেই টাকাটাই গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, যেমনটা আমরা আগের উদাহরণটায় দেখলাম। এরপর নেক্সট সেলস এরিয়া। কম্পোজিশন স্কিমে রেজিস্টার হলে স্টেটের মধ্যেই সেলস করতে হবে, স্টেটের বাইরে সেলস করা যাবে না। কিন্তু রেগুলার স্কিমে রেজিস্ট্রেশন করলে স্টেটের মধ্যে এবং স্টেটের বাইরে সেলস করা যাবে। এরপর নেক্সট ট্যাক্স অ্যাপ্লিকেবল। কম্পোজিশন স্কিমে ইনপুট ট্যাক্স ও আউটপুট ট্যাক্সের কোনো হিসাব করা হয় না, ডাইরেক্ট ট্যাক্স ইনক্লুডেড ভ্যালুর ওপর পারচেস এবং সেলস করা হয়। কিন্তু রেগুলার স্কিমে ইনপুট ট্যাক্স ও আউটপুট ট্যাক্সের হিসাব করা হয়। বন্ধুরা, ইনপুট ট্যাক্স এবং আউটপুট ট্যাক্স কি এর আগের ভিডিওতে আমি ডিটেলসে বলেছি, তাই প্রত্যেকটি ভিডিও চ্যাপ্টার ওয়াইজ দেখুন, তাহলেই সব কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, বিল অ্যান্ড ট্যাক্স ইনভয়েস মানে কিভাবে কম্পোজিশন এবং রেগুলার স্কিমে বিল এবং ট্যাক্স ইনভয়েস করা হয়। এর আগেই আমরা জেনেছি জিএসটি 3 রকমের হয়, এসজিএসটি, সিজিএসটি এবং আইজিএসটি। তো কম্পোজিশন স্কিমে যখন পারচেস বা সেলসের বিল করা হয়, সেই বিলে সিজিএসটি, এসজিএসটি বা আইজিএসটি ট্যাক্স লেখা যায় না। ফর এক্সাম্পল, ধরুন একটা মনিটর কিনলেন ট্যাক্স দিয়ে 1180 টাকায়। মনিটর কেনার সময় যে বিল তৈরি হবে, সেই বিলে ট্যাক্সেবল ভ্যালু মানে 1000 টাকা এবং ট্যাক্স হচ্ছে 180 টাকা। এই ট্যাক্সেবল ভ্যালু আর ট্যাক্স বিলে লেখা যাবে না, ডাইরেক্ট ট্যাক্স ইনক্লুডেড ভ্যালু মানে 1180 টাকা বিলে লিখতে হবে। সেম অ্যাজ মনিটর বিক্রি করার সময়, ধরুন মনিটরটা আপনি বিক্রি করছেন 1200 টাকায় এবং ট্যাক্স নিচ্ছেন কাস্টমার থেকে 216 টাকা, মানে টোটাল 1416 টাকায় আপনি মনিটরটা বিক্রি করছেন। তো যে সেলসের বিল তৈরি হবে, সেই বিলে ট্যাক্সেবল ভ্যালু আর ট্যাক্স লেখা যাবে না, ডাইরেক্ট ট্যাক্স ইনক্লুডেড ভ্যালু মানে 1416 টাকা লিখতে হবে। আর কম্পোজিশন স্কিমে যে বিল তৈরি হয় তাকে বিল বলা হয়। আর রেগুলার স্কিমে পারচেস এবং সেলসের বিলে সিজিএসটি, এসজিএসটি এবং আইজিএসটি ট্যাক্স লিখতে হবে। ফর এক্সাম্পল, আপনি একটা মনিটর কিনলেন যার ট্যাক্সেবল ভ্যালু 1000 টাকা, ট্যাক্স 18% মানে 180 টাকা। তো টোটাল ট্যাক্সেবল ভ্যালু আর ট্যাক্স দিয়ে 1180 টাকায় মনিটরটা কিনলেন। তো পারচেস করার সময় পারচেসের যে বিল হবে, ওই বিলে ট্যাক্সেবল ভ্যালু মানে 1000 টাকা, ট্যাক্স 18% মানে 180 টাকা, এই সব কিছুই ডিটেলসে লিখতে হবে। এবং মনিটর বিক্রির সময় যে সেলসের বিল তৈরি হবে, সেই বিলে সেলসের ট্যাক্সেবল ভ্যালু মানে 1200 টাকায় আপনি সেলস করছেন, তার উপর 18% মানে 216 টাকা কাস্টমারের কাছে ট্যাক্স নিচ্ছেন। তো 1200 টাকা এবং 216 টাকা মানে ট্যাক্সেবল ভ্যালু আর ট্যাক্স, এই সব কিছুই কিন্তু সেলসের বিলে ডিটেলসে লিখতে হবে। আর রেগুলার স্কিমে যে বিল তৈরি হয় তাকে বিল বলা হয় না, তাকে বলা হয় ট্যাক্স ইনভয়েস। তো এইগুলোই হলো কম্পোজিশন এবং রেগুলার স্কিমের মধ্যে পার্থক্য। বেশিরভাগ ফার্মই রেগুলার স্কিমে রেজিস্ট্রেশন করায়। তো আশা করছি আপনারা কম্পোজিশন এবং রেগুলার স্কিম কি খুব ভালো করেই বুঝতে পেরেছেন। আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ শিখব কিভাবে কম্পোজিশন
এবং রেগুলার ফার্ম ট্যালিতে পারচেজ এবং সেলের এন্ট্রি করে এবং অ্যাকাউন্টসকে মেনটেন করে। তো চলুন এবার আমরা দেখে নিই সামারি। তো ফার্স্ট কম্পোজিশন স্কিমের সামারি দেখে নিই। কম্পোজিশন স্কিম ছোট ব্যবসার পক্ষে খুবই হেল্পফুল। যদি কোনো ফার্ম বা ব্যবসার 1 বছরের সেলস 1.5 কোটি টাকার নিচে বা কম হয়, সেক্ষেত্রে সেই ফার্মকে কম্পোজিশন স্কিমে রেজিস্ট্রেশন করা হয়। কম্পোজিশন স্কিমে ফার্মকে 3 মাসে একবার রিটার্ন জমা করতে হয়, যাকে বলা হয় সিএমপি 08। কম্পোজিশন স্কিমে ট্যাক্স রেট খুবই কম। সেলসের 1%, 2%, 5% ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হয়, যেটা 3 মাসে একবার। কম্পোজিশন স্কিমে রেজিস্টার হলে স্টেটের বাইরে সেলস করা যাবে না। কম্পোজিশন স্কিমে ইনপুট ট্যাক্স এবং আউটপুট ট্যাক্সের কোনো হিসাব করা হয় না। ডাইরেক্ট ট্যাক্স ইনক্লুডেড ভ্যালুর ওপর পারচেস এবং সেলস করা হয়। কম্পোজিশন স্কিমে পারচেস এবং সেলসের বিলে সিজিএসটি, এসজিএসটি বা আইজিএসটি ট্যাক্স ইনক্লুড করা যায় না। এবার আমরা দেখে নিই রেগুলার স্কিমের সামারি। রেগুলার স্কিম বড় ব্যবসার জন্য খুবই হেল্পফুল। যদি কোনো ফার্মের 1 বছরের সেলস 1.5 কোটি টাকার উপরে বা বেশি হয়, সেক্ষেত্রে ওই ফার্মকে রেগুলার স্কিমে রেজিস্ট্রেশন করা হয়। রেগুলার স্কিমে ফার্মকে 1 মাসে একবার রিটার্ন জমা করতে হয় এবং যাকে বলা হয় জিএসটিআর 3B। রেগুলার স্কিমে রেজিস্টার হলে স্টেটের বাইরে সেলস করা যায়। রেগুলার স্কিমে ইনপুট ট্যাক্স এবং আউটপুট ট্যাক্সের হিসাব করতে হয়। রেগুলার স্কিমে পারচেস এবং সেলসের বিলে সিজিএসটি, এসজিএসটি বা আইজিএসটি ট্যাক্স উল্লেখ করতে হবে। তো এটাই হলো কম্পোজিশন আর রেগুলার স্কিমের পার্থক্য। আশা করছি আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন রেগুলার স্কিম এবং কম্পোজিশন স্কিমের পার্থক্য। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ব্যাস এইটুকুই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, মানে চ্যাপ্টার 7-এ।